মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে। সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে টেনে হাঁটা। সে ভয়ার্ত গলায় ডাকল, এই। আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, অল্প অল্প বাতাস। বাতাসে জাম গাছের পাতার অদ্ভুত এক রকমের শব্দ উঠছে। রানু আবার ডাকল, এই, একটু উঠো না, এই। কি হয়েছে? কে যেন ছাদে হাঁটছে। কি যে বলো, কে আবার ছাদে হাঁটবে? ঘুমো তো, প্লিজ একটু উঠে বসো, আমার ভয় লাগছে। আনিস উঠে বসল। প্রবল বর্ষণ শুরু হলো এই সময়ে। ঝমঝম করে বৃষ্টি, জানালার পর্দা বাতাসে পতপত করে উড়ে বেড়াচ্ছে। রানু হঠাৎ দেখল জানালার শিক ধরে খালি গায়ে একটি রোগা মতো মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির দুটি হাতই অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, ওখানে কে? কোথায় কে? ওই ওই যে জানালায়। আহ, কি যে ঝামেলা করো, নারকেল গাছের ছায়া পড়েছে। একটু বাতিটা জ্বালাও না। রানু, তুমি ঘুমোও তো। আনিস শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার থপ থপ শব্দ হলো, যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে। রানু চমকে উঠে বলল, কিসের শব্দ হচ্ছে? বানর, এই জায়গায় বানর আছে। কালই তো দেখলে ছাদে লাফালাফি করছিল। আমার বড্ড ভয় করছে, একটু উঠে গিয়ে বাতি জ্বালাও না, পায়ে পড়ি তোমার। আনিস বাতি জ্বালালো। ঘড়িতে বাজে 1:30। ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবুও রানুর ভয় কমল না। সে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আনিস বিরক্ত স্বরে বলল, এরকম কেন করছো? আমার অন্যরকম লাগছে, একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি যেন। কথার মাঝখানে রানু হঠাৎ থেমে গেল। কে যেন হাসছে, ভারী গলায় হাসছে। রানু কাপা স্বরে বলল, কে যেন হাসছে। কে আবার হাসবে? বানরের শব্দ, কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায়। আনিস লক্ষ্য করল রানু খুব ঘামছে, চোখ মুখ রক্তশূন্য। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করল। দেশলাই জ্বালাতে জ্বালাতে বলল, কি স্বপ্ন দেখেছিলে? দিনের বেলায় বলবো। কি যে সব কুসংস্কার তোমাদের! এখনো ভয় লাগছে? হ্যাঁ। ভয়টা কিসের? চোর ডাকাতের না ভূতের? বুঝতে পারছি না। ঠিক আছে, বাতি জ্বালানোই থাক, বাতি জ্বালিয়েই ঘুমাবো আজ। এখন বলো দেখি, কি স্বপ্ন দেখলে? দিনের বেলায় বলবো। আহ, বলো না, বললেই তো ভয় কেটে যাবে। রানু আনিসের বাঁ হাত শক্ত করে চেপে ধরল। থেমে থেমে বলল, দেখলাম একটা ঘরে আমি একা শুয়ে আছি। একটা বেটে লোক এসে ঢুকলো। তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে। আনিস শব্দ করে হাসল। রানু বলল, হাসছো কেন? হাসবো না, এটা কি একটা ভয় পাওয়ার স্বপ্ন? তুমি তো সবটা শোনোনি। সবটা শুনতে হবে না, পরে কি হবে তা আমার জানা। তুমি যা দেখেছো তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি। যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায়ই দেখে। আমি দেখি না। তুমিও দেখো, মনে থাকে না তোমার। আমি স্বপ্ন খুব কম দেখি, যা দেখি তা সবসময় সত্যি হয়। তোমাকে তো বলেছি অনেকবার। আনিস চুপ করে রইল। রানু এই কথাটি প্রায়ই বলে, বিয়ের রাতে প্রথমবার বলেছিল। আনিস সেবারও হেসেছে। রানু অবাক হয়ে বলেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না? না, আমি আপনার গা ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন আমার কথা। রানু এমনভাবে বলল যেন আনিসের বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে। আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল, ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন দয়া করে আপনি করবে না। রানু ফিসফিস করে বলল,
আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে এটাও তো আমি জানতাম। এটাও স্বপ্নে দেখেছিলে? হুম, দেখলাম একটি লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে, তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ। লোকটিকে দেখেই মনে হলো এর সঙ্গেই আমার বিয়ে হবে। আমি তাকে বললাম কেটেছে কিভাবে? আপনি বললেন সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আনিস সে রাতে কোনো কথা বলতে পারেনি। তার পেটে একটা কাটা দাগ সত্যি আছে, এই মেয়েটির সেটা জানার কথা নয়। তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি, জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে। ব্যাপারটা কাকতালীয় বলাই বাহুল্য। মাঝে মাঝে এরকম দু একটা জিনিস খুব মিলে যায়, তবুও কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে। বাইরে বৃষ্টি খুব বাড়ছে, ঝড় টড় হবে বোধহয়। শো শো আওয়াজ হচ্ছে জানালায়। একটি কাঁচ ভাঙা, প্রচুর পানি আসছে ভাঙা জানালা দিয়ে। শীত শীত করছে। রানু, চলো ঘুমিয়ে পড়ি। সিগারেট শেষ হয়েছে? হ্যাঁ। বিছানায় ওঠা মাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো। বাতি চলে গেল সঙ্গে সঙ্গে। শুধু এই অঞ্চল নয়, সমস্ত ঢাকাই বোধহয় অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ভয় লাগছে রানু? হ্যাঁ। আচ্ছা, হাসির গল্প টল্প করো, এতে ভয় কমে যায়। বলো একটা গল্প। তুমি বলো। আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী ও 3টি ইহুদি ও 3টি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয় পাদ্রী তখন কি বলল। এর উত্তরটি হচ্ছে পাঞ্চ লাইন। কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করলো না রানু। সে কি শুনছে না? আনিস ডাকলো, এই রানু, এই। রানু কথা বলল না। বাতাসের ঝাপটার সঙ্গে সঙ্গে জানালার একটি পর্দা খুলে গেল। আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি 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 যেও না, খবরদার যেও না। কি আশ্চর্য, কেন? একটা একটা কিছু জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। কি যে বলো? প্লিজ প্লিজ। রানু কেঁদেই ফেলল। ফোপাতে ফোপাতে বলল, তুমি 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 গন্ধ পাচ্ছ না? কিসের গন্ধ? কর্পূরের মতো গন্ধ। এটা কি মনের ভুল? সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে। ঝনঝন করে আরেকটা কাঁচ ভাঙল। রানু বলল, ওই জিনিসটা হাসছে, শুনতে পাচ্ছ না? বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছুই শুনতে পেল না। তুমি বসো তো, আমি হারিকেন জ্বালাচ্ছি। না, তুমি আমাকে ধরে বসে থাকো। আনিস অস্বস্তির সঙ্গে বলল, তুমি ওই জানালার দিকে তাকিও না তো। আনিস লক্ষ্য করল রানু থরথর করে কাঁপছে, ওর গায়ের উত্তাপও বাড়ছে। রানুকে সাহস দেবার জন্য সে বলল, কোনো দোয়া টোয়া পড়লে লাভ হবে? আয়াতুল কুরসি আমি জানি। আয়াতুল কুরসি কি পড়ব? রানু জবাব দিল না। তার চোখ বড় বড় হয়ে উঠছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে, শ্বাস ফেলছে টেনে টেনে। এই রানু, এই। কোনোই সাড়া নেই। আনিস হারিকেন জ্বালালো। রান্নাঘর থেকে খুটখুট শব্দ আসছে। ইঁদুর, এতে কোনো সন্দেহ নেই। তবুও কেন জানি ভালো লাগছে না। আনিস বারান্দায় এসে ডাকলো, রহমান সাহেব, ও রহমান সাহেব। রহমান সাহেব বোধহয় জেগেই ছিলেন, সঙ্গে সঙ্গে বেরোলেন। কি ব্যাপার? আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। কি হয়েছে? বুঝতে পারছি না। হাসপাতালে নিতে হবে নাকি? বুঝতে পারছি না। আপনি যান, আমি আসছি, এক্ষুনি আসছি। আনিস ঘরে ফিরে এলো। মনের ভুল, নিঃসন্দেহে মনের ভুল। আনিসের মনে হলো সে ঘরের ভেতর গিয়ে দাঁড়ানো মাত্র কেউ একজন যেন দরজার আড়ালে সরে পড়ল। রোগা লম্বা একটি মানুষ। আনিস ডাকল, রানু। রানু তৎক্ষণাৎ সাড়া দিল। কি? ইলেকট্রিসিটি চলে এলো এখনই। তার কিছুক্ষণের মধ্যেই রহমান সাহেব এসে উপস্থিত হলেন। উদ্বিগ্ন স্বরে বললেন, এখন কেমন অবস্থা? রানু অবাক হয়ে বলল, কিসের অবস্থা? কি হয়েছে? রহমান সাহেব অবাক হয়ে তাকালেন। আনিস বলল,
তোমার শরীর খারাপ করেছিল, তাই ওকে ডেকেছিলাম। এখন কেমন লাগছে? ভালো। রানু উঠে বসল, রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এখন এখন আমি ভালো। রহমান সাহেব তবুও মিনিট 10 বসলেন। আনিস বলল, আপনি কি সাদে দাপাদাপি শুনেছেন? সে তো রোজই শুনি, বাদরের উৎপাত। আমিও তাই ভাবছিলাম। খুব খুব জ্বালাতন করেন, দিনে দুপুরে ঘর থেকে খাবার নিয়ে যায়। তাই নাকি? জি, নতুন এসেছেন তো, কয়েকদিন যাক টের পাবেন। বাড়িওয়ালাকে বলেছিলাম গ্রিল দিতে, তা দেবে না। আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন। সবাই মিলে চেপে ধরতে হবে। জি, আমি বলবো। আপনি কি চা খাবেন নাকি 1 কাপ? আরে না না, এই রাত 2:30টার সময় চা খাবো নাকি? কি যে বলেন, উঠি ভাই, কোনো অসুবিধা হলে ডাকবেন। ভদ্রলোক উঠে পড়লেন। রানু চাপা স্বরে বলল, এই রাত দুপুরে ভদ্রলোককে কেন ডেকে আনলে? কি মনে করলেন উনি? তুমি যা শুরু করেছিলে, ভয়ে পেয়েই ভদ্রলোককে ডাকলাম। কি করেছিলাম আমি? অনেক অনেক কাণ্ড করেছো। এখন তুমি কেমন সেটা বলো। ভালো। কি রকম ভালো? বেশ ভালো। ভয় লাগছে আর? না। রানু বিছানা থেকে নেমে পড়ল। সে বেশ সহজ ও স্বাভাবিক, ভয়ের কোনো চিহ্ন তার চোখে মুখে নেই। শাড়ি কোমরে জড়িয়ে ঘরের পানি সারাবার ব্যবস্থা করছে। সকালে যা করবার করবে, এখন এসব রাখো তো। কি অবস্থা হয়েছে দেখো না। হোক, এসো এদিকে। রানু হাসি হাসি মুখে এগিয়ে গেল। এখন আর তোমার ভয় লাগছে না? না। জানালার পাশে কে যেন দাঁড়িয়েছিল বলেছিলে? এখন কেউ নেই, আর থাকলেও কিছু যায় আসে না। আনিস দ্বিতীয় সিগারেটটা ধরালো, হালকা হালকা গলায় বলল, 1 কাপ চা করতে পারবে? চা এত রাতে? এখন আর ঘুম আসবে না, করো দেখি 1 কাপ। রানু চা বানাতে গেল। কিছুক্ষণের মধ্যেই পানির ফোঁটার শব্দ হলো। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। রানু একা একা রান্না করে। কে বলবে এই মেয়েটি অল্প কিছুক্ষণ আগে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল। ছাদে আবার ঝুপঝুপ শব্দ হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি? আনিস উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল। হালকা গলায় বলল, ছাদে বড় ধূপধাপ শব্দ হচ্ছে। রানু জবাব দিল না। আনিস বলল, এই বাড়িটা ছেড়ে দেব। সস্তায় এরকম বাড়ি আর পাবে না। দেখি পাই কিনা। চায়ে চিনি হয়েছে তোমার? হয়েছে। তুমি নিলে না? না, রাত দুপুরে চা খেলে আমার ঘুম হয় না। রানু হাই তুলল। আনিস বলল, এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত। কোন স্বপ্নের কথা? ওই যে স্বপ্ন দেখলে না, একটা বেটে লোক। কখন আবার এই স্বপ্ন দেখলাম? কি যে বলো তুমি। আনিস আর কিছু বলল না। চা শেষ করে ঘুমোতে গেল। শীত শীত করছিল। রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো ঘুমিয়েছে। একটি হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে আনিসকে। তার ভারী নিঃশ্বাস পড়ছে। ঘুমিয়ে পড়েছে বোধহয়। জানালার নারকেল গাছের ছায়া পড়েছে। মানুষের মতোই লাগছে ছায়াটাকে। বাতাসে গাছের পাতা নড়ছে। মনে হচ্ছে মানুষটি হাত নাড়ছে। ঘরের ভেতর মিষ্টি একটা গন্ধ। মিষ্টি কিন্তু অচেনা। আনিস রানুকে কাছে টেনে আনলো। রানুর মুখে আলো এসে পড়েছে। কি যে মায়াবতী লাগছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। ওদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। আনিস এখনও অভ্যস্ত হয়ে ওঠেনি। প্রতি রাতেই রানুর মুখ তার কাছে অচেনা লাগে। অপরূপ রূপবতী একটি বালিকার মুখ, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না। আনিস ডাকল, রানু, রানু। কোনো জবাব পাওয়া গেল না। রাতে গাঢ় ঘুমে আচ্ছন্ন রানু। আনিসের ঘুম এলো না। শুয়ে শুয়ে ঠিক করে ফেলল রানুকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের
কাছে নিয়ে যেতে হবে। অফিসের কমলেন্দু বাবু এক ভদ্রলোকের কথা প্রায়ই বলেন, খুব নাকি গুণী লোক, মিসির সাহেব। দেখালে হয় একবার মিসির সাহেবকে। রানু ঘুমের ঘরে খিলখিল করে হেসে উঠল। অপ্রকৃতিস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না, গা ছমছম কর। ভদ্রলোকের বাড়ি খুঁজে বের করতে অনেক দেরি হলো। কাঁঠাল বাগানের এক গলির ভেতরে পুরনো ধাঁচের বাড়ি। অনেকক্ষণ কড়া নাড়বার পর অসম্ভব রোগা একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। বিরক্ত মুখে বললেন, কাকে চান? মিসির সাহেবকে খুঁজছি। তাকে কি জন্যে দরকার? জি, আছে একটা দরকার। আপনি কি মিসির সাহেব? হ্যাঁ, বলেন, দরকারটা বলেন। রাস্তায় দাঁড়িয়ে সমস্যার কথা বলতে হবে নাকি? আনিস অস্বস্তি বোধ করতে লাগলো, কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এরকম যে বাইরেই দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে ঢুকতে দেবেন না। আনিস বলল, ভেতরে এসে বলি? ভেতরে আসবেন, ঠিক আছে, আসুন। মিসির সাহেব যেন নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়ালেন। ঘর অন্ধকার, 3-4টা বেতের চেয়ার ছাড়া আসবাবপত্র কিচ্ছু নেই। বসুন আপনি। আনিস বসল। ভদ্রলোক বললেন, আজ আমার শরীর ভালো না, আলসার আছে, ব্যথা হচ্ছে এখন। তাড়াতাড়ি বলেন, কি বলবেন? আমার স্ত্রীর একটা ব্যাপারে আপনার কাছে এসেছি। আপনার নাম শুনেই এসেছি। আমার নাম শুনে এসেছেন? জি। আমার এত নাম ডাক আছে তা তো জানতাম না। স্পেসিফিক্যালি বলুন তো কার কাছে শুনেছেন? আনিস আমতামতা করতে লাগলো। ভদ্রলোক অসহিষ্ণু স্বরে বললেন, বলুন, কে বলল? আমাদের অফিসের এক ভদ্রলোক, কমলেন্দু বাবু। আপনি নাকি তার বোনের চিকিৎসা করেছিলেন। ও আচ্ছা, চিনেছি, কমলেন্দু। শোনেন, আমি কিন্তু ডাক্তার না, জানেন তো। জি স্যার, জানি। আচ্ছা, আগে এক কাপ চা খান, তারপর কথা বলবো। রুগীটি কে বললেন? আপনার স্ত্রী। জি। বয়স কত? 16-17। বলেন কি, আপনার বয়স তো মনে হয় 40-এর মতো, ঠিক না? আনিস শুকনো গলায় বলল, আমার 37। এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করেছেন, এটা আবার কেমন প্রশ্ন? আনিসের মনে হলো কমলেন্দু বাবুর কথা শুনে এখানে আসা ঠিক হয়নি। ভদ্রলোকের নিজেরই মনে হয় মাথা ঠিক নেই। একজন অপরিচিত মানুষকে কেউ এরকম কথা জিজ্ঞেস করে? বলুন বলুন, এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কেন? হয়ে গেছে আর কি। বলতে চান না বোঝা যাচ্ছে। ঠিক আছে, বলতে হবে না। চার কথা বলে আসি, চা খেতে, তারপর শুরু করব। ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভেতরে চলে গেলেন। তারপর আর আসার নাম গন্ধ নেই। 8-9 বছরের একটা বাচ্চা মেয়ে 1 কাপ চা দিয়ে চলে গেলেন। তারপর আর কোনো সারা শব্দ নেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আনিস বেশ কয়েকবার কাশলো, 2বার গলা উঁচিয়ে ডাকলো, বাসায় কেউ আছেন? কোনো সাড়া নেই। কি ঝামেলা! কমলেন্দু বাবু অবশ্য বারবার বলে দিয়েছেন এই লোকের কথাবার্তার ঠিক ঠিকানা নেই। তবে লোকটা অসাধারণ। আনিসের কাছে অসাধারণ কিছু মনে হয়নি, তবে চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ। এইটি অবশ্য প্রথমেই চোখে পড়ে। আর দ্বিতীয় যে জিনিসটি চোখে পড়ে সেটি হচ্ছে তার আঙুল। অস্বাভাবিক লম্বা লম্বা সবকটা আঙুল। এই যে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না, ঠিক আছে। ঠিক থাকবে কেন? ঠিক না। লোকটি এই প্রথম হাসলো, থেমে থেমে বলল, আলসার আছে তো, ব্যথায় কাহিল হয়ে শুয়ে পড়েছিলাম, অমনি ঘুম এসে গেল। আমি না হয় তাহলে অন্য একদিন আসি? না, এসেছেন যখন বসুন। চা দিয়েছিল? জি। বেশ বেশ, এখন বলুন, কি বলবেন? আনিস চুপ করেই রইল। এটা এমন একটা ব্যাপার যা চট করে অপরিচিত কাউকে বলা যায় না। ভদ্রলোক শান্ত স্বরে বললেন,
আপনার স্ত্রীর মাথার ঠিক নেই, তাই তো? জি না স্যার, মাথা ঠিক আছে। পাগল নন? পাগল নন? জি না। তাহলে আমার কাছে এসেছেন কেন? মাঝে মাঝে সে অস্বাভাবিক আচরণ করে। কী রকম অস্বাভাবিক? ভয় পায়। মাঝে মাঝেই এরকম হয়। ভয় পায় তার মানে কি? কিসের ভয়? ভূতের ভয়। ঠিক জানেন ভয়টা ভূতের? জি না, ঠিক জানি না, মনে হয় এরকম। ভদ্রলোক একটি চুরুট ধরিয়ে খক খক করে কাশতে কাশতে বললেন, আহ, ব- বর্মা থেকে আমার এক বন্ধু এসেছে। অতি বাজে জিনিস। আনিস কিছু বলল না, তবে এই ভদ্রলোকের স্টাইলটি তার পছন্দ হলো। ভদ্রলোক অবলীলায় অন্য একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং এমনভাবে কথা বলছেন যেন আগের কথাবার্তা তার কিছুই মনে নেই। এরকম চুরুট 4-5টা খেলে যক্ষা হয়ে যাবে, আপনাকে দেব একটা? জি না, ফেলে দিতে মায়া লাগে বলে খাই, খাওয়ার জিনিস না, অখাদ্য। তবে হাভানা চুরুটগুলি ভালো। হাভানা চুরুট খেয়েছেন কখনো? জি না। খুব ভালো। মাঝে মাঝে আমার এরকম বন্ধু আমাকে দিয়ে যায়। ভদ্রলোক চুরুটে টান দিয়ে আবার ঘোর কাঁপিয়ে কাশতে লাগলো। কাশি থামতেই বললেন, আমি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যথাযথ উত্তর দেবেন। জি আচ্ছা। প্রথম প্রশ্ন, আপনার স্ত্রী কি সুন্দরী? জি। বেশি সুন্দরী? জি। আপনার স্ত্রী কখন ভয় পান, রাতে না দিনে? সাধারণত রাতে, তবে একবার দুপুরে ভয় পেয়েছিল। ভয়টা কী রকম সেটা বলেন। মনে হয় কিছু একটা দেখে। সববার এই একই জিনিস দেখেন না এক একবার এক এক রকম? এটা আমি ঠিক বলতে পারছি না। এই সময় তিনি কি কোনো রকম গন্ধ পান? আমি ঠিক বলতে পারছি না। যখন সুস্থ হয়ে ওঠেন তখন কি তার ভয়ের কথা মনে থাকে? বেশিরভাগ সময়ই থাকে না, তবে মাঝে মাঝে থাকে। আপনার স্ত্রীর স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ? জি। উনি প্রথম কখন ভয় পেয়েছিলেন বলতে পারবেন? জি না, তবে খুব ছোটবেলায়। প্রথম ভয়ের ঘটনাটা আমাকে বলুন। আমি সেটা ঠিক জানি না। আপনি অনেক কিছুই জানেন না মনে হচ্ছে। আপনার স্ত্রীকে একদিন নিয়ে আসুন। আনিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তাকে আনতে চাই না। কেন? কেন চান না? সে খুব সেনসিটিভ। সে যদি টের পায় যে তার এই অস্বাভাবিকতা নিয়ে আমি লোকজনের কাছে আলাপ করছি, তাহলে খুব মন খারাপ করবে। দেখুন ভাই, আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে কিছু ঠিক করা যাবে না। আপনার স্ত্রী অসুস্থ এবং আমার মনে হচ্ছে এই অসুখ দ্রুত বেড়ে যাবে। আপনি তাকে নিয়ে আসবেন। আনিস উঠে দাঁড়ালো, ক্ষীণ স্বরে বলল, আপনাকে কত দেব? ভদ্রলোক বিস্ময় হয়ে বললেন, কমলেন্দু বাবু কি আপনাকে বলেননি আমি ফিস নেই কিনা? এই কাজটি আমি শখের খাতিরে করি, বুঝতে পারছেন? জি পারছি। তবে আপনি যদি ভালো গোলাপের চারা পান তাহলে আমাকে দিতে পারেন। আমার গোলাপের খুব শখ। সব মিলিয়ে 30টি ডিফারেন্ট ভ্যারাইটি আমার কাছে আছে। একটা দারুণ ইন্টারেস্টিং ঘাসফুলের মতো ছোট্ট সাইজের গোলাপ। তাই নাকি? জি। ওরা বলে মাইক্রো রোজ। হল্যান্ডের গোলাপ, কড়া গন্ধ। দেখবেন? আরেকদিন দেখব, আজ দেরি হয়ে গেছে। আমার স্ত্রী একা থাকে। ও তাই নাকি? শোনেন, একা তাকে রাখবেন না, কখনো যেন মেয়েটি একা না থাকে, এটা খুব জরুরি। রাস্তায় নেমে আনিসের মন খারাপ হয়ে গেল। খামোখা সময় নষ্ট। লোকটি তেমন কিছু জানে না,
কমলেন্দুবাবু যে সব আধ্যাত্মিক শক্তি টক্তির কথা বলেছেন সেসব মনে হয় নেহাতেই গালগল্প, তবে লোকটির কথাবার্তা বেশ ফোর্সফুল। রানুকে বুঝিয়ে সুঝিয়ে একবার এনে দেখলে হয়, ক্ষতি তো কিছু নেই। তাছাড়া ভদ্রলোক খুব সম্ভবত ফেলনাও লন, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট টিচার। একেবারে কিছু না জেনে তো কেউ মাস্টারি করে না, কিছু নিশ্চয়ই জানেন। মানুষের চেহারা দেখে কিছু অনুমান করাও ঠিক না। আনিস অফিসে চলে গেলে রানুর খুব একা একা লাগে, কিছুই করার থাকে না। গোছানো আলনা আবার নতুন করে গোছায়, বসার ঘরের ভেতরের সোফা ঝাড়ুন দিয়ে ঝাড়ে, শোবার ঘরের মেঝে ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে চকচক করে ফেলে, তবুও সময় কাটে না। এক সময় তেতলার বারান্দায় গিয়ে বসে। এ বাড়ির ছোট্ট বারান্দাটি তার খুব পছন্দ, গ্রিল দেওয়া বারান্দাটি গোলাকার, এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায়। সামনেই একটা মেয়েদের স্কুল, টিফিন টাইমে মেয়েগুলোর কাণ্ড কারখানা দেখতে এমন মজা লাগে। রানু প্রায় সারা দুপুর বারান্দাতেই বসে থাকে। একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না, কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তবুও একটু যেন ভয় টয়ও লাগে। অবশ্য যখন দুপুর গড়িয়ে বিকেল নামতে থাকে তখন ভয় ভয় ভাবটা কমে যায়। বিকেলবেলা বাড়িওয়ালার মেয়ে দুটি তাদের ভেতরের দিকের বাগানে বসে মজা করে চা খায়। চা খেতে খেতে দুজনই খুব হাসাহাসি করে। এক এক দিন ওদের বাবাও সঙ্গে বসেন। রানুর দেখতে বেশ ভালো লাগে। ছোট মেয়েটির সঙ্গে রানুর কিছুদিন আগেও আলাপ হয়েছিল। মেয়েটি বেশ খুব স্মার্ট, দেখতেও সুন্দর। একদিন দুপুরে রানু বারান্দায় এসে বসেছে। মেয়েটি এসে উপস্থিত, মুখে চাপা হাসি, হাতে কি একটা যেন বই। এসেই বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? আপনি সারাদিন বারান্দায় বসে থাকেন কেন? সারাদিন কোথায়, দুপুরবেলায় বসি, কিছু করার নেই তো, একা একা লাগে। তা ঠিক, বসবো আপনার এখানে। আমি আজ কলেজ যাইনি, বোটানি প্র্যাকটিক্যাল ছিল আজকে। মেয়েটি খুব সহজভাবে বলল। ঘণ্টাখানেকের মধ্যে এক গাদা কথা বলল। তারপর যাবার সময় হঠাৎ বলল, আর একটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি এত সুন্দর কেন? যেন আমার চেয়েও সুন্দরী। যে আমার চেয়েও সুন্দরী তাকে আমার ভালো লাগে না। রানু কি বলবে ভেবে পেল না। মেয়েটি হাসতে হাসতে বলল, আমাদের ক্লাসের মেয়েদের কি ধারণা জানেন? তাদের ধারণা আমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মহিলা। ওদের একদিন এনে আপনাকে দেখিয়ে দেব। ঠিক আছে, দিও। আরেকটু বসো, চা খাবে? না, চা আমি বেশি খাই না, বেশি চা খেলে গায়ের রং ময়লা হয়ে যায়। মেয়েটি যেমন হুট করে এসেছিল তেমনি হুট করে নিচে নেমে গেল। বেশ লাগলো রানুর। নতুন বাসাটা তার ভালোই লাগছে। পুরনো ঢাকায় হলেও বেশ নিরিবিলি। মালিবাগের বাসাটার মতো নয়। নিঃশ্বাস নেবার জায়গা পর্যন্ত ছিল না সেখানে। পাশ দিয়ে রাত দিন রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, জঘন্য। এই বাসাটা ভেতরের দিকে। বাড়িওয়ালা ভদ্রলোকও বেশ ভালো মানুষ। প্রথম দিনই আনিসকে বলেছেন, আমার বাড়ি ভাড়া দেবার কোনো দরকার নেই, টাকার জন্যেই তো বাড়ি ভাড়া, টাকা যথেষ্ট আছে। তবু দুঘর ভাড়াটিয়ে রাখি, কারণ এত বড় বাড়িতে মানুষ না থাকলে ভালো লাগে না। কবরখানা ভাব চলে আসে। তবে সবাইকে আমি বাড়ি ভাড়া দিই না, আপনাকে দিচ্ছি, কারণ আপনাকে পছন্দ হয়েছে। ভাড়াটাও খুব কম, মাত্র 600 টাকা। 3 রুমের এত বড় একটা বাড়ি 600 টাকায় পাওয়া ভাগ্যের ব্যাপার। রানু এখানে এসে হাঁপ ছেড়ে বেঁচেছে। তার সবচেয়ে পছন্দ হয়েছে বাথরুম, বড় ঝকঝকে একটা বাথরুম। বাসাটা রানুর খুব পছন্দ হয়েছিল। আনিস যখন বলল, কি নেব, পছন্দ হয়? হয়,
ভালো করে ভেবে বলো নেব কিনা। দুদিন পর যদি বলো পছন্দ হয়নি, তাহলে মুশকিলে পড়ব। মালিবাগের বাসাটা ভালো ছিল, শুধু শুধু বদলালাম। এই বাসাটাও ভালো। রানু খুব খুশি মনে নতুন বাসা সাজালো। নিজেই পর্দা কিনে আনলো, সারা রাত জেগে সেলাই করলো। তার উৎসাহের সীমা নেই। বুঝলে রানু, সবার সঙ্গে মিলেমিশে থাকবে। অন্যদের বাসায় যাবে টাবে। একা একা থাকার অভ্যেসটা ভালো না। যাবে তো? যাব। একা থাকলে মানুষের মধ্যে নানান রকম প্রবলেম দেখা যায়, বুঝলে। সব ভাড়াটেদের সঙ্গে খাতির রাখবে। ভাড়াটে তো মাত্র একজন, ওই ওনার বাসাতেই যাবে, বাড়িওয়ালার বাসাও যাবে। আচ্ছা, যাব। রানু অবশ্য যায়নি কোথাও, তার ভালো লাগে না। অন্যদের মতো কারো সঙ্গে সহজভাবে মিশতে পারে না। অন্যদের সামনে কেমন যেন আড়ষ্ট লাগে। বারান্দার বেতের চেয়ারটাতে বসে থাকতেই বেশি ভালো লাগে। দুপুরটাই যা কষ্টকর। দুপুরটা কেটে গেলেই অন্যরকম একটা শান্তি লাগে। কিন্তু আজকের দুপুরটা দীর্ঘ, কিছুতেই আর কাটছে না। বারান্দায় বসে থাকতেও ভালো লাগছে না। মেয়েদের স্কুলটাও কী কারণে যেন বন্ধ, চারদিক চুপচাপ, বড্ড ফাঁকা। কিছুক্ষণ শুয়ে থাকলে কেমন হয়। ঘরের ভিতরটা কেমন যেন অন্যরকম। রানু ভেতরে ঢুকে জানালার পর্দা ফেলে দিল। অনেকখানি অন্ধকার হয়ে গেল, অন্ধকার ও চুপচাপ। আর তখন স্পষ্ট গলায় কেউ ডাকল, রানু। কয়েক মুহূর্ত রানু নড়ল না, অপেক্ষা করতে লাগলো। কিন্তু যে ডেকে উঠেছে সে দ্বিতীয়বার আর ডাকল না। রানু এরকম চারিদিকের নিস্তব্ধতার মধ্যে একজন অশরীরী কেউ ডেকে ওঠে। অসংখ্যবার শুনেছে এই ডাক। কে সে? কোত্থেকে আসে? রানু ফিসফিস করে বলল, কে? কোনো জবাব পাওয়া গেল না। কে তুমি? জানালার পর্দাটা শুধু কাঁপছে। বিকেল হয়ে আসছে। রানু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়ালো। নিচের বাগানে বাড়িওয়ালার বড় মেয়েটি হাঁটছে। নীলু বোধহয় ওর নাম। এই মেয়েটি তার বোনের মতো নয়, গম্ভীর। কথাবার্তা প্রায় বলেই না, তবু ওকে দেখলেই রানুর মনে হয় মেয়েটি বড় ভালো, মায়াবতী মেয়ে। রানু দেখল বিষণ্ণ ভঙ্গিতে মেয়েটি একা একা বসে আছে। তার ইচ্ছা হলো নিচে নেমে ওর সঙ্গে কথা বলবে, কিন্তু সে গেল না।